আচ্ছা, তো বন্ধুরা, কল্পনা জল্পনা সব শেষ। এখন থেকে এসএসএমবির অফিসিয়াল নাম বারাণসী। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছ। রাজামৌলি এবার আমাদের নিয়ে যাচ্ছে পুরাণ আর ইতিহাসের সেই রহস্যময় শহরে, যেখানে ইতিহাসের প্রতিটা ইট, পুরাণ এর প্রতিটা ছায়া আর বিশ্বাসের প্রতিটা ধ্বনি এক বিশাল শক্তিকে জন্ম দেয়। কিন্তু এবার বারাণসী শুধুমাত্র একটা শহর নয়, এটা সময়ের এক দরজা। একদিকে দেবতা আর দৈত্যদের লোককথা, তো অন্যদিকে বর্তমানে নির্মম বাস্তবতা। আর এইসবের কেন্দ্রে দাঁড়িয়ে আছে রুদ্রা, এমন এক শক্তি যে অতীত জানে, বর্তমানকে দেখে আর ভবিষ্যৎকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আজকের এই ভিডিওতে বারাণসীর এই গ্লিমসের প্রতিটা ফ্রেমকে ডিটেলসে এক্সপ্লেন করব এবং আন্দাজ করার চেষ্টা করব বারাণসীর গল্প কোন দিকে যেতে পারে। রাজামৌলি বারাণসীর গল্পকে কিভাবে পুরাণ এর সাথে কানেক্ট করবে, কোথায় বাস্তব এবং ভবিষ্যতের হিন্ট লুকিয়ে আছে। তো এই সব কিছুকে মিস না করতে চাইলে অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো গ্লিমসের শুরুতে 512 সিই সময়ের বারাণসী শহরকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই কিছু ঋষি মুনি মিলে বড় কোনো যজ্ঞ করছে। এখন এই যজ্ঞটা কে আর কেন করছে তা বলা তো অসম্ভব, বাট হ্যাঁ, এখানে যে টাইম পিরিয়ডের কথা বলা হয়েছে তখনকার দিনে যজ্ঞ করা একটা নর্মাল ব্যাপার ছিল। এরপর আমাদের প্রেজেন্ট টাইম মানে 2027 সালের সিনকে দেখানো হয়, যেখানে আমরা দেখি পৃথিবীর উপর একটা বড় অ্যাস্ট্রয়েড এসে পড়ছে, যার নাম অ্যাস্ট্রয়েড সম্ভাবী। অ্যান্ড আই থিঙ্ক এই সম্ভাবী অ্যাস্ট্রয়েডটা এই মুভির প্লটের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট হতে পারে। সম্ভাবী সংস্কৃত শব্দ শম্ভু থেকে এসেছে, আর শম্ভু শিব ঠাকুরের আরেক নাম। সম্ভাবী হচ্ছে স্ত্রীলিঙ্গের নাম, আর এর অর্থ হচ্ছে শিবের শক্তির দেবী বা শিবের শক্তি ধারিণী। সো মেবি এই অ্যাস্ট্রয়েডের মাধ্যমে পৃথিবীতে এমন কিছু শক্তি এসে পৌঁছাবে যা শিব ঠাকুর থেকে বিলং করে। অ্যান্ড আই থিঙ্ক এই শক্তিটা প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টার মন্দাকিনী পাবে। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছ, মন্দাকিনী। আমার মনে হয় এখানে মন্দাকিনীর রোলটা রুদ্রার থেকে কোনো অংশে কম হবে না। আর তাছাড়া এত বড় একজন অ্যাক্ট্রেস সাধারণ একটা টিপিক্যাল রোলের জন্য তো আর এত বড় প্রজেক্টকে সাইন করবে না। যাই হোক, এর ব্যাপারে আগে গিয়ে ডিটেলসে কথা বলবো। তো এখন গ্লিমসে আসা যাক। তো এরপর আমাদের আন্টার্কটিকার একটা সিনকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই কিছু লোক মিলে বরফের একটা বড় মাউন্টেনকে ভাঙার চেষ্টা করছে। এখন এটা কে করছে তা বলা তো অসম্ভব, বাট হ্যাঁ, হতে পারে এই লোকগুলো কুম্ভের লোক, আর সেই তাদেরকে এখানে পাঠিয়েছে। এরপর আমাদেরকে এই সিনটার নিচের দৃশ্যকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই একটা বড় জাহাজ ভাঙা অবস্থায় পড়ে আছে এবং বরফের মাঝখানে ফ্রিজ হয়ে আছে। এখন এটা কে, কেন আর কিভাবে ভেঙেছে, আর এই জাহাজটা আন্টার্কটিকাতে কিভাবে এসেছে তা তো রাজামৌলি স্যারে জানে। কিন্তু আমরা এটা আন্দাজ করতে পারি যে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু আছে, মেবি দেবীয় কোনো শক্তি। কারণ এখানে এই লোকগুলো যেভাবে নিচে পড়ছে তা দেখে তো মনে হচ্ছে এখানে কোনো দেবীয় শক্তি আছে। আর তার উপর নেগেটিভ প্রভাবশালী লোকেদের হাত পড়ার পর তা অ্যাক্টিভ হয়ে যায়। এরপর আফ্রিকার কিছু দৃশ্য দেখানো হয়। এখানে পিছনে কিলিমাঞ্জারো পাহাড় এবং একটা লোককে প্যারাশুটে উড়তে নোটিস করতে পারেন। হতে পারে এই লোকটা রুদ্রা, কারণ এই পোস্টারটাতে সেম লোকেশনে আমরা মহেশ বাবুকে বসে থাকতে দেখি। এছাড়াও বেশ কিছু লিক ফটোতে আমরা আফ্রিকার সিন দেখেছি, যেখানে মহেশ বাবুও উপস্থিত ছিল। এরপর এই সেম জায়গায় একটা রাতের দৃশ্যকে দেখানো হয়, কারণ পিছনে কিলিমাঞ্জারো মাউন্টেনকে নোটিস করতে পারেন। বাকি এই দৃশ্যটাকে একটু ভালো করে নোটিস করে দেখলে বুঝতে পারবেন এখানে পিছন থেকে কিছু লোক এই বান্দরটাকে এই জলহস্তিগুলার থেকে বাঁচানোর চেষ্টা করছে। বাট এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পিছনের এই লোকগুলোকে যদি জুম করে একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখেন তো আপনারা নোটিস করতে পারবেন এখানে 3 জন লোক আছে। এই বোটের মধ্যে 2 জন আর একজন সাইডে দাঁড়িয়ে আছে। আপনারা যদি এই বোটের লোকগুলোকে নোটিস করেন তো দেখবেন এখানে একজন দাঁড়িয়ে আছে আর একজন বসে আছে। দাঁড়িয়ে যে আছে সে তো রুদ্রা, তা এক প্রকার কনফার্মই, বাট যে বসে আছে সে হয়তো মন্দাকিনী, কারণ একটা রেড কালারের গ্লো আসছে আর মন্দাকিনীকে আমরা রেড কালারের ড্রেস পরে থাকতে দেখেছি। নেক্সট আমাদের একটা কেভকে দেখানো হয়, যার নাম উগ্রবতী কেভ। প্রথমে আমি ভাবছিলাম এই নামের হয়তো কোনো কেভ রিয়েল লাইফে এক্সিস্ট করে, বাট ইন্টারনেটে অনেক রিসার্চ করার পর আমি জানতে পারি যে বাস্তবে এই নামের কোনো কেভ এক্সিস্টই করে না। এটা একটা ফিকশনাল কেভ, যেটা রাজামৌলির বারাণসী ইউনিভার্সে এক্সিস্ট করে। এখন যদি এই কেভটাকে আপনারা একটু ধ্যান দিয়ে নোটিস করেন তো দেখবেন এখানে আনাচে কানাচে অনেকগুলো ছোট ছোট মূর্তি রাখা আছে, আর মাঝখানে একটা বড় মূর্তি আছে যেটাকে অনেকে মা কালী বলছে, বাট তাদের আমি বলে দিই যে এটা মা ছিন্নমস্তার মূর্তি, যেটা মা কালীরই একটা রূপ। বাট ইন্টারেস্টিংলি এখানে কেউ যজ্ঞ করছে, তাও আবার গ্রিন কালারের আগুনের সাথে। তো মেবি এখানের এই যজ্ঞটা করাচ্ছে কুম্ভ কিছু দেবীয় শক্তিকে পাওয়ার জন্য। আর এখানে চারপাশে যত লোক দাঁড়িয়েছে
তারা হয়তো তাকে প্রোটেক্ট করার জন্য দাঁড়িয়ে আছে। আর এই যজ্ঞটাকে আটকাবার জন্যই এখানে রুদ্রা আর মন্দাকিনী আসে। এখানে আপনারা রুদ্রাকে নোটিস করতে পারেন যে এখানে ঝুলে আছে, আর এখানে মন্দাকিনী কি যে এখানে উপর থেকে নিচে পড়ছে। হ্যাঁ, অবশ্যই এটা মন্দাকিনী, কারণ সেম এই কস্টিউম পরে আমরা মন্দাকিনীকে শটগান হাতে এই পোস্টারটাতে দেখেছিলাম। আই নো এখানে ইয়েলো আর এখানে রেড কালারের শাড়ি পরে আছে, বাট ব্রো এটা একটা পোস্টার, এখানে একটা ক্লিকে ড্রেসের কালার চেঞ্জ করা যেতে পারে। আর এখানে মন্দাকিনীর হাতে শটগান আছে, আর এখানে লোকগুলো শটগান নিয়ে অ্যাটাক করছে। ইউ ক্যান নোটিস ইট। সো এটা কনফার্ম যে মন্দাকিনীর এই পোস্টারটা আর এই ক্যাপটার মধ্যে বড় কোনো কানেকশন আছে, বাট সেটা কি আর এখানে কি হচ্ছে আর মন্দাকিনী উপর থেকে কেন পড়ছে তা আমাকে জিজ্ঞাসা করবেন না, সময় আসলে সব ক্লিয়ার হয়ে যাবে। বাকি এই জায়গাটাকে বনাঞ্চলও বলা হয়েছে, আর পুরানে বনাঞ্চল সেই জায়গাকে বলা হতো যেখানে ঋষি মুনিরা বাস করত, উদাহরণ হিসাবে তপবন। এখন আপনারা কল্পনা করতে পারেন এই জায়গাটার ব্যাপারে। এরপর আমাদের ত্রেতা যুগের রামায়ণের সময়ের লঙ্কাকাণ্ডের কিছু দৃশ্য দেখানো হয়। আই থিঙ্ক এই গ্লিমসের সবচেয়ে এপিক মোমেন্ট হয়তো এটাই। সত্যি বলতে এই সিনটা দেখার পর থেকে আমি মেন্টালি এখানে স্ট্রাক হয়ে গেছি। যাই হোক, এখানে আমরা হনুমানের এক বিশাল জায়ান্ট রূপকে দেখতে পাই, অন্যদিকে বানর সেনার দ্বারা তৈরি এক বিশাল পিরামিডকে দেখি, যার উপরে দাঁড়িয়ে শ্রীরাম কুম্ভকর্ণের সাথে যুদ্ধ করেছি। অবশ্যই এটা কুম্ভকর্ণ নয়, কারণ রাবণ হলে তার একটা প্রপার কস্টিউম থাকতো, হাতে অস্ত্র থাকতো। বাকি রাজামৌলি স্যার নিজেই কনফার্ম করেছি যে এখানে শ্রীরামের চরিত্রে নাকি মহেশবাবু অভিনয় করেছি, আর সে নাকি এই সিকোয়েন্সটাকে ফাটিয়ে দিয়েছি। সো আমি তো এক্সাইটেড মহেশবাবুকে শ্রীরাম রূপে দেখার জন্য। বাকি আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট আমাদের বারাণসীর মণিকর্ণিকা ঘাটকে দেখানো হয়, যেখানে একটা ব্লু লাইট কোনো শক্তিকে হয়তো ডিস্ট্রয় করছে, না হয় অ্যাক্টিভ করছে, আই ডোন্ট নো। অ্যান্ড এরপর আমাদের রুদ্রাকে দেখানো হয় যে হাতে একটা ত্রিশূল নিয়ে একটা বুলের উপর বসে আছে। এই সিনটা বর্তমান সময়ে বারাণসীর দৃশ্য, বাট এখানে রুদ্রার ত্রিশূলটা দেখে কেন জানি না আমার মনে হচ্ছে যে এটা অনেকদিন ধরে মাটির নিচে দাবা হয়েছিল। যেভাবে মাটি লেগে আছে দেখে তো তাই মনে হচ্ছে। তো হতে পারে এটা সেই দৃশ্য যেখানে রুদ্রা প্রথমবার তার শক্তিকে রিয়েলাইজড করবে, আই ডোন্ট নো, অনেক কিছুই হতে পারে। বাকি হাতে ত্রিশূল, নন্দীর উপর বিরাজমান, গলায় লোকেট, পিক শিব ঠাকুরের রেফারেন্স। অ্যান্ড ভাই রাজামৌলি তার সিনেমাতে যেভাবে আমাদের পুরাণের রেফারেন্সকে অ্যাড করে তা সত্যি মাইন্ড ব্লোয়িং। তো এতদিন এটা থিওরি ছিল যে এই মুভিতে টাইম ট্রাভেল থাকবে, বাট রাজামৌলি এত আলাদা আলাদা টাইম পিরিয়ডের গ্লিমস আর এখানে গ্লোব টোটারের পাশাপাশি টাইম টোটাল লিখে কনফার্ম করে দিয়েছে যে রুদ্রা এখানে বিশ্ব ভ্রমণের সাথে সাথে সময়ের আগে পিছনে ভ্রমণ করবে, আই মিন টাইম ট্রাভেল। অনেকেই হয়তো ভাবছেন যে এখানে টাইম মেশিনের থ্রু টাইম ট্রাভেল করবে, বাট আই ডোন্ট থিঙ্ক এমন কিছু হবে। আমার মনে হয় এখানে রুদ্রা কোনো দেবীয় শক্তির দ্বারা ট্রাভেল করবে এক যুগ থেকে আরেক যুগে। বাকি রইল এই সিনটা, যেটাকে নিয়ে অনেকেই অনেক থিওরি বলছি, বাট আমার মনে হয় না এত ডিপে এখন থেকে ডিসকাস করা উচিত। টিজার বা টেলার আসুক, তারপর দেখা যাবে। বাট হ্যাঁ, কুম্ভকে নিয়ে একটা ইন্টারেস্টিং থিওরি পেয়েছি ইন্টারনেট থেকে, তো ভাবলাম আপনাদেরকে জানিয়ে দিই। তো এই থিওরির মতে কুম্ভ হচ্ছে কুম্ভকর্ণের একটা অংশ বা বংশ। আর যেহেতু রামায়ণের সময় শ্রীরাম কুম্ভকর্ণকে মারার আগে তার হাত আর পা কেটে দিয়েছিল, তাই এখানে কুম্ভের একটা পা আর একটা হাত জন্মগত প্যারালাইজড। বাট যখন সে সঞ্জীবনী বা কোনো দেবীয় শক্তির ব্যাপারে জানতে পারে যার থ্রু সে ঠিক হতে পারবে, তখন সে তার এই ইম্পসিবল মিশনে নেমে পড়ে। আই নো শুনতে অনেক আজব লাগছে, বাট বন্ধুরা এটা একটা থিওরি, তাই এটাকে থিওরির মতনই নেবেন। বাকি এর ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। বাকি এই ভিডিওটার ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।